তারা আসছে, তারা আসছে। আমি আমি বিপুল বিস্ময়ে জিজ্ঞেস করলুম, কারা কারা আসছে? আমার শত্রুরা। আমি তাদের পায়ের শব্দ শুনতে পাচ্ছি, আমি তাদের দেখতে পাচ্ছি। আমি চললাম। সে কি? দাঁড়ান, আপনার জন্য খাবার এনেছি, আপনি খাবেন না? দাঁড়ান। না না না, আমি খাবো না, আমি খাবো না। আমি ক্ষুধার্ত নই। আমার শত্রুরা আবার আমাকে জমের বাড়িতে পাঠাবার জন্য ছুটে আসছে। আমি পালাই। আরে দাঁড়ান, খেয়েছেন, দাঁড়ান। আমরা নতুন নতুন গল্প বলতে ভালোবাসি। রহস্য, রোমাঞ্চ, কল্পকাহিনী, ভয়, প্রেম, হাসি, সামাজিক গল্প, এছাড়াও প্রবন্ধ, রম্যরচনা, ইতিহাস, সমগ্র সাহিত্য জুড়ে আমাদের প্রয়াস। তাই সাথে থাকুন, শুনতে থাকুন দ্য আনটোল্ড স্টোরিজ। আমাদের আজকের গল্প হেমেন্দ্র কুমার রায়ের আগন্তুক। হেমেন্দ্র কুমার রায়, প্রকৃত নাম প্রসাদ দাস রায়, জন্ম 18 এপ্রিল 1888 সালে। তিনি আমাদের ছেড়ে চলে গিয়েছেন 18 এপ্রিল 1963 সালে। হেমেন্দ্র কুমার রায় একজন বাঙালি সাহিত্যিক এবং গীতিকার। তিনি কিশোরদের জন্য রহস্য, রোমাঞ্চ ও গোয়েন্দা গল্প লেখার জন্যই বিখ্যাত। তার কয়েকটি গল্প ও উপন্যাস চলচ্চিত্রায়িত হয়েছে। গল্প পাঠে সুরজিৎ প্রামাণিক, অন্যান্য চরিত্রে ময়ূখ চ্যাটার্জি, আবহ পরিকল্পনায় মিস্টার ভোম্বল। শুরু করছি আমাদের আজকের গল্প আগন্তুক। আমাদের গ্রামখানি অনেকটা দ্বীপের মতো। তার পূর্ব ও উত্তর দিক দিয়ে একটি নদী প্রবাহিত হয়ে গেছে। পশ্চিম দিকে আরেকটি বড় নদীর ভেতর দিয়ে পড়েছে ওই ছোট নদীটি। পৃথিবীর মাটির সঙ্গে আমাদের গ্রামের অবিচ্ছিন্ন যোগ আছে কেবল দক্ষিণ দিকে, কিন্তু সে যোগটুকু না থাকলেও হয়তো আমরা দুঃখ পেতুম না। আমাদের গ্রামের উত্তর প্রান্তে নদীর কিনারায় যে শ্মশান আছে, এই অঞ্চলে তার চেয়ে বড় শ্মশান আর নেই, এবং সেই শ্মশানে শবদাহ করবার জন্যে দূর দূর থেকে লোক আসত। এখানে যে শ্মশানেশ্বর মহারাজ বিরাজ করছেন, তিনি নাকি অত্যন্ত জাগ্রত দেবতা। যদিও তিনি যে নিদ্রাগত না হয়ে অহরহই জাগ্রত হয়ে আছেন এমন কোনো প্রমাণ আমরা পাইনি, কিন্তু অধিকাংশ লোক সেই কথাই বিশ্বাস করে। অতএব দেবতার মহিমায় এখানকার শ্মশানটি পরিণত হয়েছে মহা শ্মশানে। সব যাত্রীদের অস্বাভাবিক ও ক্ষীণ কণ্ঠ থেকে ঘন ঘন হরিবোল ধ্বনি উঠে আমাদের গ্রামের আকাশ বাতাসকে মুখরিত করে তোলে যখন তখন। দিনের বেলা সেই শোরগোল কোনো রকমে সহ্য করা যায়, কিন্তু নিস্তব্ধ গভীর রাতে সে চিৎকার অমানসিক হয়ে চতুর্দিকে সৃষ্টি করে কেমন একটা অসহনীয় পার্থিব ভাব। ঘুমন্ত শিশুরা পর্যন্ত ভয় পেয়ে জেগে কেঁদে ওঠে। আমাদের গ্রামখানি পুরোপুরি দ্বীপ হলে এসব ঝঞ্ঝাট পোহাতে হতো না। পল্লীগ্রামের মহাশ্মশানের ভয়ানক বিভৎসতা ওই কলকাতার বাসিন্দারা ধারণাতেও আনতে পারবে না। কলকাতার শ্মশানগুলোকে তো বাইরে থেকে দেখায় শৌখিন মানুষদের বসত বাড়ির মতো। তাদের ভিতরটাও জীবন্ত জনতার আনাগোনায় ও কণ্ঠস্বরে সর্বদাই শোভিত হতে থাকে। এমনকি সেখানে অমাবস্যার রাতেও অন্ধকার ঘুচিয়ে দেয় বহু ইলেকট্রিকের বাতি। কিন্তু পল্লীগ্রামের মহাশ্মশান বড় ভয়াবহ ঠাঁই। নিঝুম রাতে সেখানে পদার্পণ করলে সর্বাঙ্গে জাগ্রত হবে বিভীষিকার রোমাঞ্চ। হলুদ বরণ চাঁদের পাণ্ডু আলো চারিদিকে প্রকাশ করে অস্পষ্টতার রহস্য, এবং তারই সঙ্গে দুটো একটা হেরিকেন লণ্ঠন টিম টিম করে জ্বললেও স্পষ্ট করে দেখতে পারে না কোনো কিছুই। বাতাসে বাতাসে জেগে ওঠে যেন মরন্ত রোগীর নাভিশ্বাস, এবং তাই শুনে চতুর্দিক থেকে কালো কালো দানবের মতো মস্ত মস্ত গাছপালাগুলো শিউরে শিউরে কেঁদে ওঠে সভয়ে এবং সশব্দে।
এখানে ওখানে ছাড়া ছাড়া হয়ে অপচ্ছায়ার মতো নাড়াচাড়া করে যেসব জ্যান্ত মানুষ, তাদের সংখ্যা এক হাতের আঙুলেই গুনে ফেলা যায়। একটা কি দুটো কিংবা বড় জোর 3টে চিতা দূরে লক লক করে ওঠে ক্রুদ্ধ নরক নাগিনীর জ্বলন্ত রক্ত জিহ্বার মতো। কোনো বৃক্ষের অদৃশ্য শাখায় বসে অশুভ কণ্ঠে আচমকাই চ্যাঁ চ্যাঁ করে চেঁচিয়ে ওঠে একাধিক পেঁচা, চমকে দেয় জীবন্তদের অন্তরাত্মাকে। স্থানে স্থানে রাশিকৃত ভাঙা কলসি ও মাংসহীন অস্থি প্রকৃতির সঙ্গে পড়ে থাকে কোনো এক অগ্নিদগ্ধ মানুষের ভয়াল দেহাবশেষ। কারণ এখানে শহরের মতো সবসময় মৃতদেহকে নিঃশব্দে পুড়িয়ে ফেলা হয় না। দূরে আনাচে কানাচে এখানে ওখানে যেখানেই চোখ যায়, যা কিছু দেখতে পাওয়া যায় সব যেন ছায়ার মতো। সেখানে হয়তো মানুষের আধ পোড়া দেহের অংশবিশেষ নিয়ে মারামারি, টানাটানি, ছেঁড়াছেড়ি করে শৃগাল কুকুরের দল, বিশ্রী চিৎকারে বিরক্ত করে চতুর্দিক। তারও পরে আরও দূরে যেখানে যেতে নারাজ হয় মানুষের দৃষ্টি, মনে জাগে সন্দেহ, সেখানে হয়তো চলাফেরা করছে এমন মৃত মানুষের জনতা, পার্থিব জগতের ঠাঁই না থাকলেও রাজি নয় যারা পৃথিবীর মাটি ত্যাগ করতে। বন্ধ হয়ে যায় জীবন্তদের পদচালনা, স্তম্ভিত হয়ে যায় চক্ষু, মন এবং দেহ। তারও উপরে থেকে মাথার উপর দিয়ে ডানা ঝটপট করতে করতে উড়ে যায় নিশিথিনের বৃহত্তর কালো প্রজাপতির মতো অমঙ্গলকর ও নির্বাক বাদুড়ের দল। অভিধান শ্মশানের আর এক নাম দিয়েছে, প্রেতভূমি। এ নাম মিথ্যে নয়। পল্লীগ্রামে শ্মশান দেখলে প্রেতভূমি ছাড়া আর কিছুই মনে হয় না। এমনই এক শ্মশান থেকে প্রায় সিকি মাইল দূরে আমরা বাস করি। আমাদের বাড়ি হচ্ছে গ্রামের শেষ বাড়ি, তারপর একটা ছোট্ট মাঠ, তারপরেই নদীর ধারে মহাশ্মশান। কৃষ্ণপক্ষের কালো রাতের জন্য আসর ছেড়ে মিলিয়ে গেল সন্ধ্যার ঝাপসা আলো। সেই দিনটা ছিল প্রচণ্ড গুমোট। বাতাসের দম যেন একেবারে বন্ধ হয়ে গিয়েছে, নড়ছে না গাছের পাতা পর্যন্ত। ঘরের ভিতর টেকা দায়। বাড়ির বাইরের বোয়াকে এসে বসলুম এবং হাত পা ছড়িয়ে ভালো করে বসতে না বসতে শুনলুম বহু কণ্ঠের চিৎকার। ঝিল্লিমুখর উত্তপ্ত অন্ধকার রাত্রে এই মৃত্যুধ্বনি মনের মধ্যে জাগিয়ে তুললে অশান্তি। একটু তফাতে ওই আমার বাড়ির সামনে দিয়ে শ্মশানে যাবার রাস্তা, কিন্তু চারিদিকে এত অন্ধকার যে সব যাত্রীদের কারোকেই আমি দেখতে পেলুম না। কেবল শোনা যেতে লাগলো হরিনামের সেই শব্দময় বিভীষিকা। ক্রমে তা ক্ষীণতর হয়ে একেবারে থেমে গেল। বুঝলুম শ্মশানে পৌঁছে গেছে সব যাত্রীরা। সব যাত্রীদের কণ্ঠ মৌন হয় বটে, কিন্তু পল্লীগ্রামের রাত্রের কতগুলি নিজস্ব ধ্বনি আছে। থেকে থেকে গাছের পাতাদের ফিসফাস, হঠাৎ জেগে ওঠা পাখিদের ডানা ঝাড়া, গাছের তলায় শুকনো পাতাদের ভিতরে সুরসুর শব্দ তুলে হয়তো চলে যায় কোনো সাপ বা সরীসৃপ, হয়তো ডেকে ওঠে কর্কশ্বরে একটা কি দুটো তক্ষক, কিংবা শোনা যায় শৃগাল সবার স্বল্পস্থায়ী হট্টগোল। এবং এই সবের উপরে সর্বক্ষণ জেগে থাকে ঝিঝি ঝিঝি করে ঝিঝি পোকাদের এক টানা আর্তনাদ। বেশ খানিকক্ষণ ধরে একলা বসে বসে শুনলুম সেই সব ধ্বনি। তারপর জড়িয়ে আসতে লাগলো চোখের পাতায় তন্দ্রার আমেজ। উঠি উঠি করছি, হঠাৎ যেন অন্ধকার ফুঁড়ে একেবারে আমার সম্মুখে এসে দাঁড়ালো একটা সুদীর্ঘ ছায়া মূর্তি। এমন আচম্বিতে, এত নিঃশব্দে তার আবির্ভাব, চমকে না উঠে পারলুম না। শুধুলুম কে? অন্ধকারে দেখতে পেলুম মূর্তিটার চোখ দুটো চকচক করে উঠল। সে অত্যন্ত গভীর ও শুষ্ক স্বরে বললে, ক্ষুধার্ত অতিথি। অতিথি এই রাত্রে? ক্ষুধার্তের সময় অসময় নেই। কেবল ক্ষুধার্ত নয়, আমি শীতার্ত।
শীতে ঠক ঠক করে কাঁপছি। আগে বাড়ির ভিতরে একটু আশ্রয় দিন, বাইরে আর দাঁড়াতে পারছি না। মহা বিস্ময়ে বলে উঠলুম, বলেন কি মশাই, আপনার শীত করছে, আর এদিকে দারুণ গুমোটে সিদ্ধ হয়ে যাচ্ছে আমার হাড় মাংস, একেবারে মরে যেতে বসেছি। সে যেন কাঁপতে কাঁপতে বলল, বিশ্বাস হচ্ছে না আমার কথায়? তাহলে এই দেখুন, কই আপনার হাত কই? আমার একখানা হাত বাড়িয়ে দিলুম। সেও হাত বাড়িয়ে ধরলে আমার হাতখানা, কিন্তু পর মুহূর্তে আমি শিউরে উঠে তাড়াতাড়ি নিজের হাতটা টেনে নিলুম। উহ উহ, কি অসম্ভব ঠান্ডা তার হাত, ঠিক যেন জমাট বরফ দিয়ে গড়া। সে কাতর স্বরে বললে, বাড়ির ভিতরে চলুন, বাড়ির ভিতরে চলুন, আমি আর দাঁড়াতে পারছি না। বাড়িতে ঢুকে ভিতর থেকে সদর দরজা বন্ধ করতে যাচ্ছি, হঠাৎ আকাশের এদিক থেকে ওদিক পর্যন্ত চিরে ফালা ফালা করে দিয়ে দপদপিয়ে চোখ ধাঁধিয়ে জ্বলে উঠল একটা অতি দীর্ঘ বিদ্যুৎ শিখা। তারপরেই বজ্রের গর্জন। ইতিমধ্যে অন্ধকার কখন যে গোটা আকাশটা ভরে পঞ্জীভূত হয়ে উঠেছে মেঘের পর মেঘের দল, সেটা একেবারেই আমার নজরে আসেনি। বোধহয় বৃষ্টি পড়তে আর দেরি নেই। বৈঠকখানায় প্রবেশ করে টেবিল ল্যাম্পটা উস্কে দিলুম। তারপর কৌতূহলী দৃষ্টি ফেললুম সেই ক্ষুধার্ত ও শীতার্থ অতিথির দিকে। অদ্ভুত, তার সবই অদ্ভুত। যেমন ড্যাঙা তেমনি রোগা তার দেহ, খালি গা, খালি পা, কোমরে জড়ানো একখানা নতুন কাপড়। দেহের কোথাও যেন মাংস নেই, কেবল চাদর দিয়ে ঢাকা আছে যেন হাড়গুলো। কুচকুচে কালো রং, মাথার চুলগুলো উস্কো খুস্কো বিশৃঙ্খল, দুই মুখের দুপাশ চুপসে বসে গিয়েছে, শুকনো ঠোঁট দুখানা ঠেলে দাঁতগুলো বেরিয়ে পড়েছে বাইরে, যেন মূর্তিমান দুর্ভিক্ষ। আর কি অদ্ভুত দৃষ্টি তার, জানি না আমি। থরথর করে কেঁপে উঠে আগন্তুক বলল, কি ঠান্ডা হাওয়া আসছে, জানলাটা বন্ধ করে দিন না, জানলাটা বন্ধ করে দিন না। হ্যাঁ, দিচ্ছি, আপনি বসুন। জানলাগুলো বন্ধ করে দিলুম। তারপর তাকে জিজ্ঞেস করলুম, আচ্ছা মশাইয়ের কি কঠিন কোনো ব্যায়ামও ট্যামও হয়েছিল নাকি? ব্যায়ামও হয়েছিল বইকে, শক্ত এক ব্যায়াম। সুবিধা পেয়ে শত্রুরা তাই আমাকে জমের বাড়িতে পাঠাতে চেয়েছিল, তাই আমি তো তাদের ফাঁকি দিয়ে পালিয়ে এসেছি। শত্রু আবার কারা? জাতিশত্রু মশাই, জাতিশত্রু। তাছাড়া আবার জমের বাড়িতে কারা পাঠাতে চাইবে? ক্ষমা করবেন, আপনার কথা আমি ভালো করে বুঝতে পারছি না। তারা কি আপনাকে খুন করতে চেয়েছিল? বেশি কথা বলবার শক্তি আমার নেই, শুনছেন না? ঝড়ের সঙ্গে আবার বৃষ্টি নামলো, পৃথিবী এখন ভাসবে, শীত আরো বাড়বে। আমি শীতার্ত, আমি শীতার্ত, আমি শীতার্ত। কি খিদে পেয়েছে, আমি ক্ষুধার্ত। কিছু খেতে দিন না মশাই, আপনি কিছু খেতে দিন। হ্যাঁ, আপনি শান্ত হন। এত রাত্রে বাড়ির সকলেই খাওয়া দাওয়া করা হয়ে গেছে, তবু চেষ্টা করে দেখছি। একটু অপেক্ষা করুন, কিন্তু বেশি কিছু দিতে পারবো বলে মনে হয় না। যা পারেন তাই খেতে দিন, ও শত্রুরা না খাইয়ে মারবে বলে কতদিন আমাকে কিছু খেতে দেয়নি, কতদিন আমি উপোস করে আছি। দিচ্ছি, আপনি একটু শান্তন, দিচ্ছি। বাড়ির ভিতরে গিয়ে কোনো রকমে সংগ্রহ করলুম কিছু ভাত, কিছু তরকারি, খানতিনেক রুটি, 2টো সন্দেশ ও 4টে নারকেল নাড়ু থালার উপরে তাই সাজিয়ে নিয়ে ফিরে এলুম বৈঠকখানায়। দেখলুম একদিকে বিস্ফারিত চোখে তাকিয়ে অত্যন্ত আড়ষ্টভাবে দাঁড়িয়ে আগন্তুক যেন কান পেতে কি শুনছে। চোখ দেখলে মনে হয়
তার দৃষ্টি যেন ঘরের নিরেট দেওয়াল ভেদ করে চলে গিয়েছে বাইরে, অনেক দূরে। বললুম, আপনার খাবার এনেছি। সে যেন আমার কথা শুনতেই পেল না। আচমকা ফিরে দাঁড়িয়ে তস্ত্র স্বরে সে বলে উঠল, তারা আসছে, তারা আসছে। আমি বিপুল বিস্ময়ে জিজ্ঞেস করলুম, কারা কারা আসছে? আমার শত্রুরা। আমি তাদের পায়ের শব্দ শুনতে পাচ্ছি, আমি তাদের দেখতে পাচ্ছি। আমি চললাম। সে কি? দাঁড়ান, আপনার জন্য খাবার এনেছি, আপনি খাবেন না? দাঁড়ান দাঁড়ান। না না না, আমি খাবো না, আমি খাবো না। আমি ক্ষুধার্ত নই। আমার শত্রুরা আবার আমাকে জমের বাড়িতে পাঠাবার জন্য ছুটে আসছে। আমি পালাই। আরে দাঁড়ান, খেয়ে যান, দাঁড়ান। আশ্চর্য, এই কথা বলতে বলতে সে ছুটে ঘর থেকে বেরিয়ে গেল উদ্ভ্রান্তের মতো। তারপরেই দুম করে সদর দরজাটা খোলবার শব্দ হলো। হতভম্বের মতো খাবারের থালা হাতে করে নিয়ে দাঁড়িয়ে অবাক হয়ে ভাবতে লাগলুম, কে এই আশ্চর্য লোকটা? পাগলা গারদ টারদ থেকে পালিয়ে আসেনি তো? সদর দরজার কপাট দুখানা ঝোড়ো হাওয়ায় দুম দাম করে একবার বন্ধ হচ্ছে, একবার খুলে যাচ্ছে। তখন পৃথিবীর আর সব শব্দ একেবারে স্তব্ধ হয়ে গিয়েছে ঝড় বৃষ্টির দাপটে। দরজাটা আবার বন্ধ করে দেবার জন্য এগিয়ে যাচ্ছি। আচম্বিতে দেখতে পাই ৬-৭ জন লোক সবেগে দৌড়ে এসে হুড়মুড় করে আমার বাড়ির ভেতরে ঢুকে পড়ল। হেরিকেন লণ্ঠনটা তুলে ধরে সবিস্ময়ে জিজ্ঞেস করলুম, কে আপনারা? কারা? এইভাবে ছুটে ঘরে এলেন? কে আপনারা? তাদের একজন বললে, আমরা শ্মশান থেকে পালিয়ে আসছি। পালিয়ে আসছেন কেন? এমন দুর্যোগে শ্মশানে কোনো মানুষ তিষ্ঠতে পারছে না। ছুটতে ছুটতে এসে আপনার বাড়িতে আলো দেখে এখানেই ঢুকে পড়েছি। তাহলে তো আপনাদের সপ্তাহর কাজ শেষ হয়ে গেছে। না মশাই, না, আমাদের কপাল আজ বড়ই মন্দ গো, বড় মন্দ। এই মরা দেহ, এই মরা বডি রেখে শ্মশানে রেখে আর কি পাশের জঙ্গলে কাঠ কাটতে গিয়েছিলুম, কিন্তু ফিরে এসে দেখি খাটের উপর থেকে মরা অদৃশ্য হয়ে গেছে। আশ্চর্য ব্যাপার মশাই, আজব কাণ্ড। মরা দেহ কোথায় বিলুপ্ত হয়ে গেছে। নোটে গাছটি মুড়লো। আপনি তো শুনলেন, আপনার বন্ধুরাও শুনছে তো? আপনার বন্ধুদের জানিয়ে দিন, দ্য আনটোল্ড স্টোরিজ আবার নতুন গল্প নিয়ে হাজির হচ্ছে।